আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমি তবলিগ জামাতের বর্তমান সময়ের সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আজ আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি যে তবলিগ জামাতের বিভাজনের কারণে দাওয়াত ও তবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয় এবং বিভাজন থেকে কোনো সহিংসতা সৃষ্টি না হয়, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বারবার বৈষম্যের শিকার হয়েছে, যার সাম্প্রতিক উদাহরণ হলো মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা টঙ্গীর ইজতেমার ময়দানে 5 দিনের জোর করতে পেরেছে, কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করতে অনুমতি দেওয়া হয়নি। 17 ডিসেম্বর সাদ সাহেবের অনুসারীরা ওই প্রোগ্রামের জন্য মাঠে প্রবেশ করেছিল। জুবায়ের সাহেবের অনুসারীরা 4 ডিসেম্বর সেই প্রোগ্রাম শেষ করে তবুও তারা মাঠে অবস্থান করেছিল, যার ফলশ্রুতিতে টঙ্গীর ময়দানে উভয় পক্ষের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিভেদ ও বৈষম্যের পরিণতি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে ধ্যাতহীনভাবে বলতে চাই যে এই বৈষম্য দ্রুত নিরসন হওয়া জরুরি। দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই, আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমাধান করি। এক্ষেত্রে আমরা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি। তবলিগ জামাতের বিভাজন ও বৈষম্য নিরসনে আমাদের প্রস্তাবনা সমূহ: 1. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ। বিবাদমান উভয় পক্ষ যেন দেশের সমস্ত মসজিদে তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে। কারণ আমরা নিবিড়ভাবে লক্ষ্য করছি যে একটা পক্ষ আরেকটি পক্ষকে দোষ চাপিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়িতে এবং মসজিদের মধ্যে আমলরত অবস্থাতে আক্রমণ চালাচ্ছে। মসজিদের কর্তৃপক্ষ সহ তবলিগেরই একটা অংশ তাদের সাথে জড়িত, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এই মব জাস্টিস চলতে থাকলে এর কোনো সমাধান আসবে না, বরং বাড়তেই থাকবে। এই জন্য এই বৈষম্য বিরোধী সরকারকে এটি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 2. সমতা প্রতিষ্ঠা। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। আমরা জানি যে তবলিগ জামাত একটি অরাজনৈতিক মেহনত বা প্রতিষ্ঠান, অথচ এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিক ট্যাগ লাগিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তাই এই বিষয়টিও যদি আপনারা এখনো নির্দিষ্ট করতে না পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে বিষয়টিকে স্পষ্ট করে দিতে চাই যে ফ্যাসিস্ট সরকারের সময় তবলিগের চলমান সংকটের শুরুর সময় থেকে বিগত 7 বছর তারা প্রথম ভাগে ইজতেমা করে আসছে এবং সারা বছর টঙ্গীর ইজতেমার ময়দান কারা দখল করে থাকে, এবং কাকরাইল মসজিদ 4 সপ্তাহ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা দখল করে থাকতো এবং মাত্র 2 সপ্তাহ মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে দিত। তাই এর সুষ্ঠু তদন্ত করে বৈষম্যহীন একটি পরিবেশ তৈরি করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 3. বিশ্ব ইজতেমার মর্যাদা রক্ষা। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে পরিচালনা করে সারা বিশ্ব থেকে বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করা। 4. মিথ্যা মামলা প্রত্যাহার। সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে স্বাধীনভাবে তবলিগের মেহনত করার সুযোগ প্রদান। 5. বিচার বিভাগীয় তদন্ত। সমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা। 6. উস্কানিমূলক বক্তব্য বন্ধ। কেউ যেন কারো বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে ধর্মীয় সহ অবস্থান নিশ্চিত করে দেশের শান্তি ও মঙ্গল রক্ষা এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখা। 7. মুরব্বীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মতো দুই পক্ষই যেন তাদের মুরব্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায় এবং কোনো বাধার সম্মুখীন না হয়। 8.
বিদেশি মেহমানদের অংশগ্রহণ বৃদ্ধি। আগামী বছরের বিশ্ব ইজতেমায় অধিক সংখ্যক বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের নিজ নিজ প্রচেষ্টা এবং সরকারি সহযোগিতা প্রদান। 9. সরকারি উদ্যোগ। সরকারি সর্বোচ্চ মহল নিরপেক্ষ থেকে দুই পক্ষকে একত্রিত করে সমস্যার মূল কারণ উদ্ঘাটন এবং কার্যকর সমাধান প্রদান। 10. জাতীয় ঐক্য। সবাই যেন মানুষের আগে মানুষ হিসেবে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করে ধর্মীয় স্বাধীনতার সাথে বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। 11. দেশব্যাপী উগ্রপন্থা, সহিংসতা, মেসাকার ও মব জাস্টিস বন্ধ করতে হবে। সাংবাদিক সহ সাধারণ মুসল্লিদের জানমালের নিরাপত্তা প্রদানে জরুরি পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত থিসিসের একজন স্টুডেন্ট। নাম আব্দুল্লাহ আল মাহমুদ। জি, আরো। আসসালামু আলাইকুম। আমি শিশির আহমেদ তানিম, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী। প্রিয় সাংবাদিক ভাইরা, একটা বিষয়ে পরিষ্কার থাকা দরকার। আপনারা সবাই অবগত আছেন, গত রবিবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোরায় নেজাম অনুসারী তাবলিগের সাথী ভাইরা, আপনারা জুবাইরপন্থী হিসেবে যাদেরকে চিনেন, তারা একটি সংবাদ সম্মেলন করেছিল। আপনারা কখনোই এমনটা মনে করবেন না যে আমরা তাদের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পাল্টা কোনো সংবাদ সম্মেলন করতেছি, বরং আমাদের বর্তমান তাবলিগের সাম্প্রতিক সমস্যা নিয়ে কিছু প্রস্তাব ছিল। আমরা সেই প্রস্তাবগুলো উপস্থাপন করার জন্যই আজকের প্রোগ্রামটি করতেছি। কারণ আমরা মনে করি এবং বিশ্বাস করি যে যুক্তিতর্কের মাধ্যমে পাল্টাপাল্টি যদি আমরা যুক্তিতর্ক শুরু করি, তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না, বরং সমস্যা, ঝগড়া বিবাদ আরো বৃদ্ধি পাবে। আমরা চাই শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে তাবলিগের কাজ আবার এক প্ল্যাটফর্মের অধীনে চলে আসুক। আর এজন্য বাংলাদেশ সরকার, উভয় পক্ষের তাবলিগের মুরব্বীগণ, ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথী ভাইদেরকে আমরা অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করি কিভাবে তাবলিগকে আবার এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা যায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় বড় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া হয়েছে এবং এর সফলতার খবর আমরা জানি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রণীর ভূমিকার কথা আমরা সবাই জানি। আমরা বিশ্বাস করি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি উদ্যোগ গ্রহণ করি, উভয় পক্ষের মুরব্বীদের সাথে যতদিন লাগে আমরা আলোচনা পর্যালোচনা করি, আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই তাবলিগকে আবার এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসতে পারবো। এবং যতদিন পর্যন্ত তাবলিগকে আমরা এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসতে না পারি, ততদিন পর্যন্ত তাবলিগকে সকল ধরনের সংঘাত, সহিংসতা থেকে মুক্ত রাখার জন্য আমরা ছাত্ররা সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাব। আর এজন্য কাকরাইল মসজিদ, টঙ্গী ইজতেমা ময়দান, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে উভয় পক্ষের সমানভাবে তাবলিগের কাজ করার, আমল করার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় এক পক্ষ যদি আরেক পক্ষকে বৈষম্যের দিকে ঠেলে দেয়, এক পক্ষ যদি আরেক পক্ষকে প্রতিহত করার হুঁশিয়ারি দেয়, বাধা দেওয়ার হুমকি প্রদান করে, তাহলে এই তাবলিগের সমস্যা কখনোই সমাধান হবে না। বরং পরিস্থিতি যদি এমন ভাবে চলতে থাকে, না জানি আরো কত সংঘর্ষের চিত্র আমাদেরকে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। শিশির আহমেদ তানিম, আইন বিভাগ, 20-21 সেশন। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, আমরা যে কোনো পন্থী না তা না, আমরা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী, যাদেরকে আপনারা সাতপন্থী হিসেবে চেনেন, আমরা তাদের অনুসারে আমরা তাবলিগের কাজ করি। না, ব্রিফিং এ আমরা তো একবারও বলি না সচেতন ছাত্র সমাজের কথা বলা হয় না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আজকে এখানে এসেছি। একজন মানুষের অনেক পরিচয় থাকতে পারে, কিন্তু সে সবসময় সব পরিচয় নিয়ে একটা জায়গায় আসবে এরকম তো না। আমরা আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা সংবাদ সম্মেলন করতেছি। দেখেন, একদম ছোট করে সেটা হচ্ছে আমাদেরকে মানে সমস্যাটার মূল কোথায় সেখানে আমাদেরকে হাত দিতে হবে। কোথায় থেকে সমস্যাটা শুরু হয়েছে? মূল সমস্যাটা হয়েছে 2017 সালে। একটু বলতে হবে, একেবারে ছোট করতে বলা যায় না। 2017 সালের টঙ্গী ইজতেমা, তখন পর্যন্ত ভাগ ছিল না। তখন যখন মাওলানা সাদ সাহেবকে বিশ্বের অনেকগুলো দেশ যারা উপস্থিত ছিল ইজতেমা ময়দানে,
সকলের উপস্থিতিতে যখন আমির বানানো হয়, তারপরে 18 সালে একটা বিভেদ চলে আসে। এখন ঝামেলাটা শুরু হয়েছে সাদ সাহেবকে কেন্দ্র করে, মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে, যিনি দিল্লি নিজামুদ্দিন মার্কাজের যিনি আমির এবং সারা বিশ্বের একটা পক্ষের আমির। এখন আমাদের একটা পক্ষ যারা তার বিরুদ্ধে চলে গিয়েছে, তারা তার বিরুদ্ধে অনেকগুলো মানে বয়ানের অভিযোগ দিয়েছে। এখন ওই বয়ানের অভিযোগগুলো সাদ সাহেবকে নিয়ে এবং সাদ সাহেবের আমির থাকা বা না থাকা নিয়ে। এজন্য আমাদের ওইখান থেকে আমাদেরকে হাত দিতে হবে, উভয় পক্ষের মুরব্বীদেরকে সংলাপে আসতে হবে যে কার কি অভিযোগ এরকম সংলাপে আসতে হবে। এবং নির্ভরযোগ্য যারা আমরা দুই পক্ষই যাদেরকে মানি, আপনারা যদি জানতে চান বলতে পারি যে আমাদের পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সাহেব, আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা দুই পক্ষের মুরব্বীরা ওনাদেরকে মানি। তো যদি দুই পক্ষ একত্র হয়, তাহলে আমরা এই দুইজন মুরব্বীর মানে মধ্যস্থতায় তাদেরকে বিচারক হিসেবে রেখে দুই পক্ষকে আমরা সংলাপের মধ্যে বসিয়ে আমরা একটা সমাধানে আসতে পারি। দেখেন, এখানে বিষয়টা হচ্ছে তাবলীগ শুধু বাংলাদেশে না, তাবলীগ সারা বিশ্বব্যাপী এবং আমির সারা বিশ্বব্যাপী নির্ধারণ করা হয়। বিগত দিনে যত আমির ছিল তারা সবাই কোনো দেশের জন্য ছিল না, তারা দেশের জন্য হয়তো অনেক দেশে আছে, কিন্তু বিশ্ব আমির একজন করেছিল, যেমন মাওলানা ইলিয়াস সাহেব, মাওলানা ইউসুফ সাহেব এবং হচ্ছে মাওলানা ইনামুল হাসান সাহেব, তারা ছিল বিশ্ব আমির। এখন আপনি শুধু বাংলাদেশের পরিস্থিতিটা দেখতেছেন হয়তো, যে বাংলাদেশের মাদ্রাসার অধিক সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী সহ আমাদের যারা শোরাই নিজাম অনুসারী তাদের সংখ্যাটা বেশি, কিন্তু সারা বিশ্বের সংখ্যা যদি আপনি হিসাব করেন, এটা আপনি যেহেতু বিষয়টা হাত দিয়েছেন, আপনাকে একটু দেখতে হবে যে আমি বলতে চাই আমার যেটা ধারণা যে সাদ সাহেবের অনুসারী বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের সংখ্যাটাই বেশি। লাস্ট মেসেজ হচ্ছে আমাদের তাবলীগকে আমরা আবার ঐক্যবদ্ধ করতে চাই, এক প্ল্যাটফর্মের অধীনে আনতে চাই, এবং যতদিন পর্যন্ত তাবলীগকে আমরা এক করতে না পারি ততদিন পর্যন্ত কোনো ধরনের সংঘাত সহিংসতা যেন না আসে এবং উভয় পক্ষ যাতে ততদিন পর্যন্ত সমানভাবে তাবলীগের কাজ করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।